নির্মল শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, বলল, তুমি খুশি চৈত্র? এখানে খুশি না হওয়ার কি আছে নির্মল ভাই? আমাদের এলাকার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা তো আমাদের গর্বের কথা। আমি কি শুধু তোমার এলাকার ছেলে? ভ্রু কুচকালো চৈত্রী, বলল, তাছাড়া আর কি হবে? ও হ্যাঁ, আপনি তো আমার পাশের বাসার ভাইও। নির্মল শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, কাতর কণ্ঠে বলল, আমি ঢাকায় চলে গেলে আমাকে কি তুমি মনে রাখবে চৈত্র? অবশ্যই মনে রাখবো, কেন রাখবো না? আর আপনি ঢাকা গেলে তো আর সারা জীবনের জন্য যাবেন না, মাঝে মাঝে তো অবশ্যই আসবেন, তখন দেখা হবে আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্মল, বিড়বিড়িয়ে বলল, আমি যে কোন মনে রাখার কথা বলেছি সে যদি তুমি বুঝতে চৈত্র। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, কিছু বললেন নির্ময় ভাই? না কিছু না। সময় বয়ে চলেছে নিজের গতিতে। এর মধ্যে কেটে গেল আরও কিছুদিন। দেখতে দেখতে চলে এলো নির্ময় ঢাকায় ভার্সিটি যাওয়ার দিন। কাল সে চলে যাবে ঢাকায়। সুলতান সাহেব ছেলেকে দিয়ে আসবেন। মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে, কিন্তু ছেলের মন যে বড্ড অস্থির হয়ে উঠেছে তা কেউই বোঝে না। ছাদ থেকে পড়ে একটানা 2-3 দিন চৈত্রীকে না দেখে অস্থির হয়ে পড়েছিল সে। আর এখানে তো অনির্দিষ্টকালের জন্য তাকে দূরে যেতে হচ্ছে, তাকে চৈত্রীর কাছ থেকে। জানা নেই আবার কবে ফেরা হবে বাড়িতে, আর কবে দেখা হবে তার চৈত্রীর সাথে। নির্ময় জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈত্রীর জানালার দিকে। রাত গড়িয়েছে অনেক, চারদিক নিস্তব্ধ নীরব হয়ে পড়েছে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু ঘুম নেই নির্ময় চোখ জোড়ায়। মনের মধ্যে তার ভীষণ অস্থিরতা। চৈত্রীকে হারিয়ে ফেলার তীব্র ভয় বাসা বাঁধেছে সে। সে যদি বাড়ি ফিরে সত্যিই দেখলো চৈত্রী আর নেই তার, তখন কি হবে? এদিকে চৈত্রীর আজ ঘুম পাচ্ছে না। আজ নির্ময় পড়ার শব্দ নেই, তবুও তার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। নির্ময় চলে যাচ্ছে কাল, এতে চৈত্রী খুশি হওয়ার কথা ভীষণভাবে, কিন্তু সে খুশি হতে পারছে না, কিছুতেই না। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। বারবার শুধু মনে পড়ছে নির্ময় কাল চলে যাবে, ওকে ছেড়ে চলে যাবে। ভীষণ কান্না পাচ্ছে চৈত্রী, কিন্তু এই কান্নার অর্থ কী? কেন কান্না পাচ্ছে তার জানা নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী, ধীর পায়ে এগিয়ে এলো জানালার কাছে। জানালা খুলে নির্ময় রুমের দিকে তাকাতে অবাক হলো সে। নির্ময় দাঁড়িয়ে আছে তার রুমের দিকে তাকিয়ে। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, আপনি এখনো ঘুমাননি নির্ময় ভাই? চৈত্রীর কথা কোনো উত্তর দিল না নির্ময়। একটু সময় নিয়ে সে শীতল কণ্ঠে বলল, একটু বাইরে আসবে চৈত্র? চৈত্রী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালো, আমতা আমতা করে বলল, এত রাতে? কাল তো আমি চলে যাচ্ছি, আর তো ডাকবো না তোমায়। আজ একটু এসো না বাইরে। কথাটা যেন সোজা গিয়ে চৈত্রীর বুকে লাগলো। নির্ময় আর তাকে কাল থেকে ডাকবে না, আর নির্ময় পড়ার শব্দে সে রাতে না ঘুমাতে পেরে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকবে না। তার বিষয়ে নির্ময় আর অনধিকার চর্চা করবে না। গলা ধরে এলো চৈত্রীর, তবু নিজেকে সামলে সে বলল, আসছি। মিনিট 5 যেতেই চৈত্রী গুটি পায়ে বেরিয়ে এলো বাড়ির সামনে। নির্ময় আগে থেকে দাঁড়িয়েছিল সেখানে। চৈত্রীকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সেদিকে এগিয়ে গেল নির্ময়। হুট করে জড়িয়ে ধরল চৈত্রীকে। চৈত্রী থমকে গেল, চমকে উঠল। হৃদস্পন্দন গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। অজানা অনুভূতিটা মাথাচাড়া দিয়ে উঠেছে হৃদয় গহীনে। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া তার অঙ্গে। মাথাটা যেন ঝিম ধরে গিয়েছে। নির্ময় হঠাৎ কেন জড়িয়ে ধরল তাকে? এর মানে কি? মস্তিষ্ক বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে ভেবে ওঠার আগেই চৈত্রীকে ছেড়ে দিল নির্ময়। আলতোভাবে তার গাল দুটো নিল নিজের 2 হাতের মধ্যে। একটু ঝুঁকে গভীরভাবে চুমু খেল চৈত্রীর কপালে। কেঁপে উঠল চৈত্রী। গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো, শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। তার নরম গাল দুটো আলতোভাবে হাতের মধ্যে রেখে শীতল কণ্ঠে বলল, তুমি এতটা অবুঝ নও যে আমার চুমুর মানে বুঝবে না চৈত্র? একটু থামলো নির্ময়। চৈত্রীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আমার জন্য অপেক্ষা করো চৈত্র। শুধু এটুকুই, আর কিছু বলল না নির্ময়। চৈত্রী গাল থেকে হাত দুটো সরিয়ে ধীর পায়ে চলে গেল নিজেদের ঘরের দিকে। চৈত্রী থম মেরে দাঁড়িয়ে রইল সেখানে। কোথা থেকে কি হলো, কেন হলো বুঝতে তার সময় লাগলো অনেকক্ষণ। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া। পুরো শরীরে যেন অজানা শিহরণ বয়ে যাচ্ছে তার। শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। ভিতরে যেন গভীর তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু নির্ময় কি বলে গেল তার জন্য অপেক্ষা করতে, আবার চুমু দিয়ে বলে গেল এর মানে বুঝতে। এর মানে কি নির্ময় ভালোবাসে চৈত্রীকে? ওই সিনেমায় যেমন হয় তেমন?
বুকের মধ্যে টিপটিপ আওয়াজ বেড়ে যাচ্ছে। আজ রাতে আর ঘুম হলো না নির্ময় আর চৈত্রীর। দুজনে সারা রাত বিছানায় ছটফট করে কাটালো শুধু। আবার মাঝে মাঝে উঠে যায় সে দাঁড়িয়েছে জানালার কাছে, কিন্তু যখন চৈত্রী এসেছে তখন নির্ময় আসেনি, আর যখন নির্ময় এসেছে তখন চৈত্রী আসেনি বিধায় হাত দেখা হলো না নির্ময় আর চৈত্রীর। অবশেষে অনেক কষ্টে একটা অস্থিরতাপূর্ণ রাত শেষ হলো। চারদিকে ফুটে উঠল সূর্যের ঝলময় আলো, চারদিকে ভরে গেল পাখির কিচিরমিচির কলকাকলিতে। খুব ভোরের গাড়িতেই নির্ময় যাওয়ার কথা ঢাকায়। চৌধুরী বিছানা ছেড়ে উঠে এলোমেলো চুলেই ছুটে এলো ছাদে। যদি বিদায়ের সময় একটা পাশে দেখা পায় নির্ময়, মনটা যে তার বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। কেন এই বিক্ষিপ্ততা, কেন এই অস্থিরতা জানা নেই চৌধুরীর। আর আপাতত এই বিষয়ে তার ভাবার সময়ও নেই। নির্ময় যে চলে যাবে একটু পরই। চৈত্রী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। একটু পর ব্যাগ লাগেজ নিয়ে বেরিয়ে এলো নির্মল। মনের শেষবারের মতো সে একবার তাকালো চৌধুরীদের ঘরের দিকে। যদিও এখন চৌধুরীর ঘুমে থাকার কথা, তবুও মনের কোণে যেন একটু আশা বাসা বেঁধেছে, যদি কোনোভাবে দেখা পাওয়া যায় তার প্রেয়সীর। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো। যাওয়ার আগে তার প্রেয়সীর দেখা মিলল একটাবার। ছাদের এক কোণে এলোমেলো চলে দাঁড়িয়ে আছে সে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নির্ময়ের। চৈত্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময় চলে যাওয়ার পানে। চোখ দুটো তার ভরে উঠেছে, বারবার কানের কাছে বেজে চলছে, আমার জন্য অপেক্ষা করো চৈত্র। নির্ময় চলে গেল, কিন্তু তবুও ঘরে ফিরে এলো না চৈত্রী। বিষণ্ণ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে রইল ছাদের এক কোণে। তাকে রইল নির্ময়ের হেঁটে যাওয়া ওই মাটির পথটার দিকে। বিষাদে ছেয়ে যাচ্ছে যেন তার পুরো মন প্রাণ। কান্না পাচ্ছে তার ভীষণ। কেন নির্ময় চলে গেল? এখানকার একটা কলেজে পড়াশোনা করলে তার কেমন হতো? পরক্ষণে চৌধুরীর মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ময়ের স্বপ্ন ছিল। নিজের স্বপ্ন পূরণের জন্য সে এত পড়াশোনা করেছে। চৌধুরী নিজে দেখেছে সারা রাত ধরে কতটা কষ্ট করেছে ছেলেটা। আজ স্বপ্নের এত কাছে গিয়েও কিভাবে ফিরে আসতো নির্ময়। চৌধুরী বুঝলো নির্ময়কে। শেষ একটাবার নির্ময় চলে যাওয়ার পথের পানে তাকিয়ে ধীর পায়ে নেমে এলো ছাদ থেকে। নিজের রুমে আসতে যেন আরও বিষণ্ণতা খারাপ লাগা ঘিরে ধরল চৈত্রীকে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। তাকালো নির্ময় জানালার দিকে। জানালাটা বন্ধ। কাল ওই জানালাটা খোলা ছিল। নির্ময় দাঁড়িয়েছিল এই জানালার কাছে, তাকিয়েছিল তার পানেই। আজ নির্ময় নেই। চৈত্রী কান্না যেন আর বাঁধ মানছে না, উপচে পড়তে চাইছে খুব করে। চৈত্রী পারল না নিজের অবাধ্য চোখের নোনা জলকে আটকাতে। সে শব্দহীনভাবে গড়িয়ে পড়তে লাগলো তার দুই গাল বেয়ে। নির্ময় আবার কবে ফিরবে? কবে দেখা হবে তার সাথে আবার? যাওয়ার সময় ছেলেটার কণ্ঠস্বরটা শোনা হলো না একটু। কাল আরও হেয়ালিপূর্ণ কথা বলে অথৈ সাগরে ভাসিয়ে রেখে গেল চৈত্রীকে। যদিও নির্ময়ের কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু নিজের অনুভূতিটা সে বুঝতে পারল না, বা নির্ময়কে তার বলা হলো না কিছুই। একটা বারও জিজ্ঞেস করা হলো না। অপেক্ষা তো করতে বললেন, কিন্তু কবে ফিরবেন আপনি? কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের অবস্থাও হয়েছে তেমন। আমরা প্রিয় মানুষটার কাছে থাকলে কোনো দিনই তার কদর বুঝি না নিজের ভেতরের অনুভূতিগুলোকে। কিন্তু প্রায় মানুষটা দূরে গেলে ঠিকই তার কদর বুঝি, কষ্ট পায় তার জন্য। দিন চারে কেটে গেল সময়ের প্রবাহমান গতিতে। বিষাদে ঘিরে রয়েছে দুই নারীর মন প্রাণ। বিষণ্ণ চিত্তে একজন দিন যাপন করছে নিজ বাসস্থানে, আর অন্যজন নিজের স্বপ্নস্থানে। নির্ময় ভার্সিটির হলেই উঠেছে। তার এক আত্মীয় ব্যবস্থা করে দিয়েছে সবটা, যার কারণে তেমন একটা ভোগান্তিতে পড়তে হয়নি নির্ময়কে। এখন এখানেই তার বসবাস। তবে মন যে এখন আর এখানে নেই। মন পড়ে রয়েছে সেই চৌত্রীর কাছে। আচ্ছা, চৌত্রীও কি তার মতোই তার কথা ভাবছে, নাকি এর মধ্যেই ভুলে গেছে তাকে? এ কয়দিন বাড়িতে মা বাবার সাথে তার কথা হয়েছে বেশ কয়েকবারই। বাড়ির মানুষদের সাথে কথা বলার সময় নির্ময়ের বারবার ইচ্ছে হচ্ছিল চৌত্রীর কথা একবার জানতে চাইতে, কিন্তু মা বাবার কাছে সে কিভাবে জিজ্ঞেস করবে চৌত্রীর কথা? ইতস্তত লাগছিল তার। তাছাড়া মা বাবার কাছে হঠাৎ চৌত্রীর কথা জানতে চাইলেও হয়তো তাকে সন্দেহ করতো তার মা বাবা। নিজের ভেতরের ইতস্তত বোধ থেকে আর জানা হয়নি তার চৌত্রীর কথা। কিন্তু তার প্রিয় রমণীর কথা জানতে না পেরেও যে মন মেজাজ কোনোটাইতে ভালো নেই তার। কোনো কাজে মন বসাতে পারছে না সে। মনের মধ্যে সর্বক্ষণ বিরাজ করে তীব্র অস্থিরতা। নির্ময়ের অস্থিরতার মধ্যে রুমের ভেতরে ঢুকলো তার রুমমেটরা। নির্ময় বসেছিল তার পড়ার টেবিলে। একসাথে 4 দিন কেটে গেল, এখনো কোনো রুমমেটের সাথেই তার কথা হয়নি ভালোভাবে।
এর মূল কারণ তার অন্তর্বর্তী স্বভাব। সে খুব সহজে কারোর সাথে কথা বলতে কিংবা মিশতে পারে না। রুমে ঢুকেই নির্ময়কে পড়তে দেখে তার দিকে এগিয়ে এলো তারই একজন রুমমেট রাজ। বড্ড চঞ্চল এবং বখাটে ধরনের ছেলেটা। সম্ভবত ছেলেটা তার সিনিয়র। এই ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সেরা বিদ্যাপীঠে কিভাবে চান্স পেল তাই বোধগম্য হচ্ছে না নির্ময়ের। এই কয়দিন এদের সাথে তেমন একটা না মিশলো এদের আচার আচরণ হাবভাবে এদের প্রত্যেকের বৈশিষ্ট্য জানা হয়ে গেছে নির্ময়ের। রাজ গিয়ে নির্ময়ের পিঠে হাত রাখলো, ঠোঁট বেঁকিয়ে বলল, কি মামা, এত পরে কি হবে? কেবল তো ভর্তি হলে, এখন কই চিল করবে ঘুরে ফিরবে তা নয়, বই নিয়ে বসে পড়েছ। নির্ময় নিজের পিঠ থেকে হাত সরিয়ে দিল রাজের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আলতো হেসে বলল, ভাই আমি এমনই, একটু অন্তর্মুখী স্বভাবের। ঠোঁট বাঁকালো রাজ। নির্ময়কে ভেঙে বলল, ভাই আমি এমনি একটু অন্তর্মুখী স্বভাবের। সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়ল রুমের সবাই। তাদের সাথে রাজও হাসলো কিছুক্ষণ, অতঃপর বলল, এই দেখ দেখ, এবার আমাদের সাথে একটা মেয়ের রুমমেট পড়ছে, দেখতে শুনতে ছেলেদের মতো কিন্তু চরিত্রটা মেয়েদের মতো অন্তর্মুখী স্বভাবের। নির্ময় কোনো উত্তর দিল না, একটু হেসে বসে পড়ল চেয়ারে। রেগে গেল রাজ। নির্ময় কলার টেনে দাঁড় করালো, দাঁতে দাঁত চেপে বলল, বড় ভাইরা যখন কথা বলে তখন তাদের কথা শুনতে হয়, জানিস না? তুই কোন সাহসে বসলি? আমার কাছে জিজ্ঞাসা করেছিলি? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের হাতের দিকে, যে হাত দিয়ে রাজ ধরে রেখেছিল নির্ময়ের কলার। অতঃপর হাত উঁচে শক্ত হাতে নিজের কলার থেকে হাত ছড়িয়ে দিল রাজের। গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার বাপ দাদা কিংবা খালু নন যে আপনাকে জিজ্ঞেস করে আমাকে বসতে হবে। অবশ্য আমি কি করি না করি সেটা আমার বাপ দাদা কিংবা খালুর কাছেও জিজ্ঞেস করে করি না। রাজ রেগে গেল আরো। ভয়ঙ্করভাবে সে তাকালো নির্ময়ের দিকে, রাগী কণ্ঠে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। দুদিন হয়নি ভার্সিটিতে এসেছিস, এর মধ্যে বড় ভাইদের মুখের ওপর কথা বলা শুরু করে দিয়েছিস। তুই জানিস আমার বড় ভাই এর ভার্সিটির কি? নির্ময় ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, কারো বড় ভাই ছোট ভাইকে জানতে আসিনি। কথাটা শেষ হতে নির্ময়ের নাক বরাবর একটা ঘুষি মারল রাজ। ফুঁসে উঠে বলল, বিশ্ববিদ্যালয়ে এসেছিস দুদিন হয়নি, এর মধ্যেই চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছিস। নির্ময় আলতোভাবে হাত ছোঁয়ালো নাকে। অতঃপর হাতের আঙ্গুলগুলো চোখের সামনে এনে দেখল লাল রক্তের অস্তিত্ব। নির্ময় বাঁকা হাসলো। হুট করে সে মুচড়ে ধরল রাজের হাতটা। ব্যথায় কাঁকিয়ে উঠল রাজ। মুখ থেকে ব্যথাতুর ধ্বনি তুলেছে সে অনবরত। নির্ময় আরো জোরে মুচড়ে ধরল রাজের হাতটা। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে দেখতে ঠিক যতটা ভদ্র ততটাও ভদ্র আমি নই। রাজের ব্যথাতুর ধ্বনি শুনে তার দিকে এগিয়ে এলো রুমের অন্যরা। যদিও সেগুলো সবই রাজের পাচাটা সাকরেত। তারা ছাড়িয়ে নিল রাজকে। অতঃপর রুম থেকে রাজকে নিয়ে বেরিয়ে গেল তারা। যাওয়ার আগে রাজ বেশ শাসানো সুরে বলে গেল, তোকে আমি দেখে নেব। নির্ময় বলল না কিছুই, শুধু একটু হাসলো। টেবিলের ড্রয়ার থেকে টিস্যু বের করে নিজের নাক চেপে ধরল সে। সবাই বেরিয়ে যেতেই নির্ময় আরেক রুমমেট মেহের এগিয়ে এলো নির্ময়ের দিকে। ছেলেটাও নির্ময়ের সাথে এবছরে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। আর নির্ময়ের মতে শান্ত, স্পষ্ট, স্বল্পভাষী, তবে বেশ ভীতু প্রকৃতির। সে নির্ময়ের কাছে এসে মৃদু কণ্ঠে বলল, তুমি ওদের সাথে ঝামেলা করতে কেন গেলে? ওরা এখন তোমার উপরে আরো ক্ষেপে যাবে। নির্ময়ের মুখশ্রী গম্ভীর বর্ণ ধারণ করল। গম্ভীর কণ্ঠে সে বলল, খেপুক, বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়তে, কারো বাপ দাদার ক্ষমতা দেখতে নয়। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা। যদিও এখনো বেশি রাত হয়নি, তবে আজ বাইরের অন্ধকারটা গাঢ়। হয়তো আমাবস্যা আজ। চৈত্রী পড়ার টেবিলে বসে বসে কলম কামড়াচ্ছে। নির্ময়ের সাথে তার দেখা হয় না, কথা হয় না বেশ কয়েকটা দিন। ভেতরে ভেতরে যে নির্ময়ের কথা মনে পড়ে করে জ্বলে পড়ে যাচ্ছে সে। নিজের মোবাইলও নেই যে কথা বলবে নির্ময়ের সাথে। নির্ময়ের মায়ের কাছেও তার কথা জিজ্ঞেস করতে কেমন যেন ইতস্ততা লাগে। তবুও নিজের ইতস্ততা বোধকে পাশে ঠেলে নির্ময়ের মাকে সে জিজ্ঞেস করে বসলো, কাকি নির্ময় ভাই কেমন আছে? মুনিয়া বেগম বেশ হাসি মুখে উত্তর দিয়েছিল, ভালো আছিস? আর কি জিজ্ঞেস করবে সে? আর কিছু জিজ্ঞেস করলো বা কি না কিভাবে, তাই আর কিছু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, নির্ময় তো তাকে অপেক্ষা করতে বলল, সে না হয় অপেক্ষা করবে নির্ময়ের জন্য, কিন্তু নির্ময় কি তার জন্য অপেক্ষা করবে? ঢাকা শহরে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, বিশ্ববিদ্যালয়েও তার সাথে কত সুন্দর সুন্দর মেয়ে ভর্তি হবে। এত মেয়েদের ভিড়ে নির্ময়ের কি মনে থাকবে শ্যামবর্ণ চৈত্রীকে? নাকি ভুলে গিয়ে অন্য মেয়েদের সাথে বাসা বাঁধবে সে? ধক করে উঠল চৈত্রীর কলিজাটা। অস্থির হয়ে পড়ল ভীষণভাবে। নির্ময় যদি তাকে ভুলে যায় তখন কি হবে তার?
তাছাড়া সে তো পড়ালেখাতেও ভালো নয়। আর নির্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চৈত্রীর তো কোনো যোগ্যতাই নেই নির্ময়ের বউ হবার। পরে যদি নির্ময় অন্য কাউকে বিয়ে করে নেয় আর ভুলে যায় চৈত্রীকে। চৈত্রীর ছোট্ট হৃদয়টা হাহাকার করে উঠল। নির্ময় তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে ভেবেই কষ্ট হচ্ছে তার। চৈত্রী ভীষণ মুখশ্রীতে নিজের বইয়ের দিকে তাকালো। আচ্ছা, সে যদি ঠিকভাবে পড়ে তাহলে সেও কি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? হয়তো পাবে। তার রেজাল্ট নির্ময়ের মতো অত ভালো নয়, কিন্তু একদম খারাপও তো নয়। ভালোভাবে পড়লে সেও হয়তো চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে পড়বে, তাকে পড়তে হবে, তাকেও চান্স পেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তত নিজেকে নির্ময় যোগ্য করে তুলতে হবে। আর তাছাড়া নির্ময়ের সাথে সেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে আর তাকে নির্ময় থেকে দূর থেকে এই দহনের আগুনে পুড়তে হবে না। সে থাকতে পারবে নির্ময়ের কাছে, নির্ময়ের আশেপাশে। মধ্যরাতে রাজ রুমে ফিরল, সাথে নিয়ে এলো কতগুলো ছেলেদের। সম্ভবত যে বড় ভাইদের কথা বলেছিল সেই বড় ভাই আর তার সাগরেদরা। নির্ময় কেবলই শুয়েছিল বিছানায়। হঠাৎ রুমে কতগুলো ছেলেদের ঢুকতে দেখে উঠে বসলো সে। মেহেরও লাফ দিয়ে বসলো বিছানার উপরে। সে ভয় পেয়ে গেছে ভীষণ। এমনিই তো ছেলেটা ভীত স্বভাবের। রাজের সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে রাতুল হুট করে গিয়ে কলার ধরলো নির্ময়ের। রাজের দিকে তাকে জিজ্ঞেস করলো, এই ছেলেটা তোর সাথে খারাপ ব্যবহার করছে? রাজ সায় জানালো, বলল, হ্যাঁ ভাই, এই ছেলেটাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। রাতুল রক্তচক্ষু নিয়ে তাকালো নির্ময়ের দিকে, বলল, 2 দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এই সাপের 5 পা দেখেছিস নাকি? বড় ভাইদের সাথে ঝামেলা করছিস? নির্ময় চুপ ছিল তখন। নীরব দর্শকের ভূমিকা পালন করছিল সে। রাতুলের কথা প্রেক্ষিতে শীতল দৃষ্টিতে সে তাকালো রাতুলের দিকে। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, আমি আগে ঝামেলা শুরু করিনি, উনিই যেচে আমার সাথে ঝামেলা শুরু করেছেন আগে। সাথে সাথেই নির্ময়ের কথা তীব্র প্রতিবাদ করে উঠল রাজ। বলল, আমি কোনো ঝামেলা করিনি ভাই, ও সব সময় একা একা থাকে, তাই শুধুমাত্র ওর সাথে কথা বলতে গিয়েছিলাম একটু, তাতেই ও ঝামেলা করে দিয়েছে আমার সাথে। রাতুল খেপে গেল আরো, বলল, আমার ভাইয়ের নামে মিথ্যা বলছিস? এত বড় সাহস তোর? জানিস তোকে চাইলে এখন মেরে গুম করে দিতে পারি আমরা, কেউ টেরও পাবে না। নির্ময় আলতো হাসলো। 2 হাত উঁচিয়ে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল রাতুলের। বেশ শান্ত কণ্ঠে বলল, আমাকে মেরে ফেললে কি ভেবেছেন আপনারা বেঁচে যাবেন? বাবা মায়ের একটা মাত্র ছেলে আমি, অল্প বিস্তর ক্ষমতাও আছে, নয়তো আপনাদের সামনে এত বড় গলায় কথা বলার সাহস তো পেতাম না, তাই না? আজ আমায় মেরে ফেললে আমার কোনো খোঁজ খবর না পেয়ে আমার বাবা মা চলে আসবে, আমাকে না পেয়ে পুলিশ কেস করবে, হলে পুলিশ আসবে, পত্রিকায় ছাপা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানকার একজন ছাত্র হুট করেই নিখোঁজ, তো স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠবে সারা দেশ। পুলিশ খুঁজতে শুরু করবে আমাকে, খুঁজতে খুঁজতে আমার লাশ খুঁজে পেয়ে যাবে। তারপর আপনারা করবেন কি? নিজেদের বাঁচানোর জন্য ক্ষমতা প্রয়োগ করবেন, পুলিশকে টাকা খাওয়াবেন। ওদিকে আমার বাবা মাও তাদের একমাত্র ছেলের হত্যার দাবিতে নিজের ক্ষমতার প্রয়োগ করবে। টাকা যতদূর ছিটানোর দরকার ছিটাবে। উত্তাল হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটা সময় ধরা পড়ে যাবেন আপনারা। আপনাদের জীবন, ক্যারিয়ার সবটা নষ্ট হয়ে যাবে এই পর্যন্তই। আপনাদের বাবা মা যে আশা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল তাও শেষ হয়ে যাবে অচিরেই। জেলের 4 দেয়ালে ধুকে ধুকে মরতে হবে আপনাদের। আবার ধরুন আমাকে আপনারা হত্যা করলেন না, এমনি মারধর করে রেখে গেলেন। কাল সকালে উঠে অবশ্যই প্রশ্ন উঠবে আমার এই অবস্থা কিভাবে হলো। আমি সব সত্যি বলে দেব। তার উপর মনে করেন যদি একবার ফেসবুক লাইভে গিয়ে এই কথা বলে আসি তাহলে তো কথাই নেই, ঘণ্টাখানেকের মধ্যে ভিডিও ভাইরাল, সারা দেশ থেকে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠবে। চাপে পড়ে হলের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই বলি কি ভাই, এত ঝামেলা না করে আপনারাও শান্তিতে থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। নির্ময়ের কথা শুনে একটু দমে গেল রাতুল। ছেলেটা যে কথাগুলো বলল একটাও ভুল নয়। আজকালটা সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ক্ষমতা, আর মিডিয়া যদি একবার এসব বিষয় জানতে পারে তবে রংচং মেখে খবর ছাপিয়ে তাদের জীবনটা এই পর্যন্তই থামিয়ে দেবে। যতই গুন্ডামি মাস্তাবি করুক না কেন, বিশ্ববিদ্যালয়ে তারা এসেছে তো পড়তে। বাবা মা কত স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছে তাদের। সোজা হয়ে দাঁড়ালো রাতুল, রাজের দিকে তাকিয়ে বলল, রুমমেট তোরা, অমন একটু একটু ঝগড়া বিবাদ হবে, মানিয়ে নিবি। এটা নিজেদের বাড়ি নয় যে সবকিছু তোদের ইচ্ছে মতো হবে। আর যদি মানিয়ে নিতে না পারিস তবে দুজন দুজনকে এড়িয়ে চলবি। এই বিষয়ে আমি যেন আর কোনো কথা না শুনি। কথাটুকু বলে রুম থেকে বেরিয়ে গেল রাতুল আর দলবল নিয়ে। রাজ এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে।
অতঃপর নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সবাইকে চলে যেতে দেখে মেহের উঠে পড়ল নিজের বিছানা থেকে, ছুটে গিয়ে বসলো নির্ময়ের বিছানায়। খুশিতে গদগদ হয়ে বলল, ভাই তুমি তো ফাটিয়ে দিয়েছো একদম। রাজ ভাই আর তোমার উপর দিয়ে কিছু বলার সাহস পাবে না একদম। নির্ময় উত্তর দিল না কোনো, শুধুমাত্র হাসলো একটু। তার হৃদয় যে তার প্রেয়সীর জন্য সর্বক্ষণ বেকুল হয়ে আছে। আবার কবে সে বাড়িতে যেতে পারবে একটু, কবে সে দেখবে নিজের প্রেয়সীকে, একটু শীতল হবে তার মন। এই কয়দিনেই যে সে বড্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছে নিজের প্রেয়সীর তৃষ্ণায়। বাকি দিনগুলো সে কিভাবে কাটাবে? এখনও তো অনেকটা দিন তার না দেখে থাকতে হবে তার প্রেয়সীকে। নির্ময়কে এভাবে ভাবুক ভঙ্গিতে দেখে ভ্রু কুচকালো মেহের, বলল, কি ভাবছো? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, কিছু না। বাড়ির কথা ভাবছিলে? নির্ময় আনমনে বলল, না। তাহলে গার্লফ্রেন্ড? হাসলো নির্ময়। সন্দেহ জাগলো মেহেরের মনে। নির্ময়কে আরও চেপে ধরল মেহের, অবাক সুরে বলল, তোমার গার্লফ্রেন্ড আছে? সে দেখতে কেমন? কোন ক্লাসে পড়ে? কত বছরের সম্পর্ক তোমাদের? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো মেহেরের পানে, শান্ত কণ্ঠে বলল, সে আমার গার্লফ্রেন্ড বা প্রেমিকা নয়, তবুও তার প্রতি আমার এক আকাশ সম ভালোবাসা। তাকে দেখার আমার এক বুক তৃষ্ণা। তো তাকে বলা হয়েছে তোমার মনের কথাটা? মাথা চুলকালো নির্ময়, লাজুক ভঙ্গিতে বলল, এখনো সে সাহস করে উঠতে পারিনি, তবে তাকে আসার আগে বলে এসেছি আমার জন্য অপেক্ষা করতে। নির্ময়ের কথা শুনে কপাল চাপড়াতে লাগলো মেহের। কপাল চাপড়াতে চাপড়াতে বলল, অপেক্ষা করতে বলে তুমি ধরে নিয়েছো যে সে তোমার জন্য অপেক্ষা করবে? আজকালকার মেয়েরা বেটার অপশন পেলেই নিজের বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করে না। আর তুমি তো তার কাছে কিছুই লাগো না, মনের কথাটাও এখনো বলতে পারোনি তাকে। মেহেরের কথাটা শুনে আরো ভয় জেগে ধরল নির্ময়কে। যদি চৌধুরী সত্যি তার জন্য অপেক্ষা না করে, সে যদি অন্য কারোতে আসক্ত হয়ে যায়, তখন কি হবে? না না, এ হতে পারে না। চৌধুরী তারই থাকবে, শুধুমাত্র তার, আর তার জন্য অপেক্ষা করবে চৌধুরী। যদি সে অপেক্ষা নাই করতো, তাহলে ওই সকালে নিজের ঘুম নষ্ট করে উঠে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকতো না তার জন্য। সে চৌধুরী কপালে চুমু খাওয়ার পরও চৌধুরী চুপচাপ মেনে নিত না অবশ্যই। তার এমন হঠাৎ স্পর্শের প্রতিবাদ করত সে। নিজেকে ধাতস্থ করল নির্ময়, মুখে হাসি ফুটিয়ে বলল, আমার তার উপর বিশ্বাস আছে, সে অপেক্ষা করবে আমার জন্য। মেহের হাত রাখলো নির্ময়ের কাঁধে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, সে তোমার যতই বিশ্বাস থাকুক না কেন, আজকালকার মেয়ে, নিজের মনের কথাটা অন্তত জানিয়ে দিও তাকে। নির্ময় আর তেমন কিছু বলল না, শুধু ছোট করে উত্তর দিল। অতঃপর রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল নির্ময় আর মেহের। নির্ময় আর মেহের কথা এতক্ষণ বিছানায় শুয়ে শুনছিল রাজ। ওরা শুয়ে পড়তেই নিজের বালিশের পাশে হাতড়ে মোবাইলটা হাতে নিল সে। মোবাইল ঘেটে এক হাস্যোজ্জ্বল রমণের ছবি বের করলো সে। ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর বিড়বিড়িয়ে বলল, সে আমার কেউ নয়, তবুও কেন তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা? কেন তার প্রতি আমার এই অনুভূতি? সময় পরিবর্তনশীল, সে পরিবর্তিত হয় প্রতি ক্ষণে ক্ষণে। তার সাথে সাথে পরিবর্তিত হয় মানুষ, সম্পর্ক, পরিবেশ। দেখতে দেখতেই কেটে গেছে 4টি মাস। ঈদের সময়টা চলে এসেছে প্রায়। চৈত্র, রমজান, ঈদ সব মিলে প্রায় 1 মাস 10 দিন কলেজ বন্ধ। নির্ময় এখন ঈদ উপলক্ষে বাড়ি ফেরেনি, তবে ফিরবে হয়তো শীঘ্রই। রোজা যে প্রায় শেষ দিকে চলে এসেছে। 2 দিন পর ঈদ, এখনও যদি না আসে। এই 4টি মাসে নির্ময় আর চৈত্রীর কথা হয়নি একটা বারের জন্য। দেখা হওয়া তো দূরের কথা, আর এই 4টা মাসে চৈত্র নিজেকে গুছিয়ে নিয়েছে অনেকটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটা পড়াশোনার দরকার করেছে সে। যে মেয়ের কিনা বই দেখলে জ্বর আসতো, সে এখনো সারা রাত ধরে পড়ছে। নির্ময়ের মতো সকাল দুপুর নেই, সর্বক্ষণ পড়ার টেবিলে বসে থাকে সে। বিগত দিনে যতটা অবহেলা করে পড়ালেখা থেকে দূরে সরেছিল, এখন সেই সবটা একসাথে শেষ করতে হচ্ছে। কিছুই করার নেই, যেভাবেই হোক তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। নির্ময় ভাইয়ের কাছে যেতে হবে তাকে, তাতে যাই হোক না কেন। এর জন্য এখন তাকে পড়তেও হবে বেশি বেশি। পড়ালেখাকে আর অবহেলা করলে চলবে না। চৈত্রীর রোজা দেখেছে আজ, অবশ্য সে ভাঙতি রোজাগুলো বাদ দিয়ে সবগুলো রোজা রেখেছে সে। তার মাও তো রোজা রেখেছে। রোজা রেখে এত কাজ একা একা পারে নাকি? তাই বিকেলের দিকে মায়ের হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিয়ে রুমে এলো চৈত্রী। বিছানাটা গুছাতে হবে। দুপুরে গোসল করে একটু শুয়েছিল উঠে, আর বিছানাটা গোছানোই হয়নি।
ফ্রেশ হয়ে ছুটে চলে গিয়েছিল মায়ের হাতে হাতে সাহায্য করতে। যাক, ভাবনা তেমন কাজ। রুমে এসে সে গুছাতে শুরু করলো বিছানাটা। বিছানা ঝাড় দিতে দিতেই হঠাৎ তার চোখ পড়লো জানালায়। পাশের জানালাটা খোলা। ধক করে উঠল চৈত্রী কলিজাটা। এর মানে কি নির্ময় ফিরেছে, নাকি সে ভুল দেখেছে? হাতের ঝাড়াটা বিছানার উপর ফেলে এক প্রকার ছুটে জানালার কাছে গেল চৈত্রী। না, সে ভুল দেখছে না। এর মানে বাড়িতে ফিরেছে নির্ময়। চৈত্রীর মনটা উৎফুল্ল হয়ে উঠল। কতদিন পর মানুষটা এসেছে, কতদিন পর সে দেখতে পাবে মানুষটাকে যার জন্য এত প্রতীক্ষা। সে আজ ফিরে এসেছে। চৈত্রীর তো ইচ্ছে হয়েছে এক্ষুনি দৌড়ে গিয়ে নির্ময় সামনাসামনি দাঁড়াতে, একবার চোখ ভরে দেখে নিতে তাকে। কিন্তু পরক্ষণে তীব্র অভিমান জেগে ধরল চৈত্রীকে। না, সে কেন যাবে নির্ময়কে দেখতে? মোটেও যাবে না। এতদিন পর আসার সময় হয়েছে সাহেবের। 4টা মাস আগে তাকে অপেক্ষা করতে বলে উধাও হয়ে গিয়েছিল। তারপর আর বান্দার দেখা নেই মোটেই। একবার না কথা হয়েছে, আর না দেখা হয়েছে। তার খালাতো ভাইয়ের বন্ধুও তো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। কই, সে তো প্রায় আসে বাড়িতে। এই তো 2 মাস আগেই আসলো। বাড়িতে আসলে ছেলেটা এই দিকটায় আসে, প্রায় দেখা হয় চৈত্রীর সাথে। আর এই বান্দা সেই 4 মাস আগে গিয়েছে, অথচ একটা বারের জন্য এলো না। না সে মোটেই দেখা করবে, না নির্ময়ের সাথে কথাও বলবে না। মোট কথা, তার সামনেই যাবে না। এতদিন ছিল তো না দেখে তাকে, সেই না দেখেই থাকুক। চৈত্রী ইচ্ছা করে বন্ধ করে দিল জানালাটা। শুধু জানালা বন্ধ করেই যে সে ক্ষান্ত ছিল তা নয়, আবার পর্দাও টেনে দিয়েছে। এদিকে ইফতারি করে এসে থেকে নির্ময় দাঁড়িয়ে রয়েছে জানালার কাছে, আর প্রেয়সীর একটাবার দেখা পাওয়ার জন্য। কিন্তু মেয়েটা যে সেই জানালা বন্ধ করে বসে আছে আর খোলেনি। হৃদয়টা যে তার তৃষ্ণার্ত হয়ে আছে ভীষণভাবে। আজ বিকেলে সে ফিরেছে ঢাকা থেকে। এসে রুমে ঢুকে তার জানালাটা খোলাই দেখেছিল। তারপর একটু ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে চৈত্রীর জানালা বন্ধ। তারপর আর জানালাটা খোলেনি মেয়েটা। এই 4টা মাস যে সে কিভাবে ঢাকায় কাটিয়েছে তা একমাত্র সে আর তার সৃষ্টিকর্তাই জানেন। এই 4 মাসে বাড়িতে আসারও চেষ্টা করেছে অনেক, কিন্তু পারেনি। 2-4টা টিউশনই ধরেছে, আবার আউটসোর্সিংয়ের কাজও শিখেছে। সবটা মিলিয়ে বাড়িতে আসতে আসতে এতটা দেরি হয়ে গেল। কিন্তু এখন কি বাড়িতে এসেও মেয়েটাকে না দেখে থাকতে হবে তাকে? এত কাছে এসেও যে সে আর চৈত্রীর থেকে দূরে থাকতে পারছে না। আর তাছাড়া মেয়েটা জানালা খুলছে না কেন? তবে কি চৈত্রী অপেক্ষা করেনি তার জন্য? চৈত্রীর জীবনে কি অন্য কেউ এসেছে? বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল নির্ময়ের। চৈত্রী অন্য কারো ভাবতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। আর নিজেকে আটকাতে পারল না নির্ময়। নিজের ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো চৈত্রীর ঘরের সামনে। পাশাপাশি ঘর হলেও তেমন কখনো চৈত্রীদের ঘরে যাওয়া হয়নি নির্ময়ের। আজও কেমন ইতস্তত লাগছে তার। একবার সামনে পা দিচ্ছে তো একবার পেছনে সরে আসছে। ভেতরে যাবে কিনা তা নিয়ে বেশ যুদ্ধ চলছে মনের ভেতরে। অবশেষে নিজের মনের সকল যুদ্ধের পরিসমাপ্তি ঘটালো নির্ময়। না, তাকে যেতেই হবে, যে সে আর চৈত্রীর থেকে দূরত্ব মেনে নিতে পারছে না। আর তাছাড়া তাকে এটাও জানতে হবে চৈত্রী তার জন্য অপেক্ষা করে আছে নাকি অন্য কারোর নেশায় মত্ত হয়েছে। জোরে একটা নিঃশ্বাস নিল নির্ময়। নিজের মনের ইতস্তত বোধকে পাশে ঠেলে সে আলতো হাতে ধাক্কা দিল দরজায়। চামেলি বেগম শাড়ির আঁচলটা মাথায় দিতে দিতে এগিয়ে এলো দরজার দিকে। খুলে দিল দরজাটা। দরজার সামনে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন তিনি। এই ছেলে তো সহজে তার বাড়িতে আসে না। আসলে তাহলে আজ হঠাৎ? যাক, যে কারণেই আসুক, এসেছে এই ঢের। সে কতবার এই ছেলেকে আসতে বলেছে তার বাড়িতে, কিন্তু আসেনি। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল চামেলি বেগম। হাসি মুখেই বললেন, আরে নির্ময় বাবাজি, এসো এসো, ভিতরে এসো। নির্ময়ের ইতস্তত লাগছে খুব, তবুও নিজের ইতস্তত বোধকে ঢাকার জন্যই অজুহাতে সুরে সে বলল, আসলে কাকে চৈত্রী আমাকে একটা পড়া দেখিয়ে দিতে বলেছিল বিকেলে, কিন্তু তখন তো আমি কেবল ঢাকা থেকে ফিরে এসেছিলাম, তাই ওর পড়াটা দেখিয়ে দিতে পারিনি। তাই এখন এলাম ওর পড়াটা দেখিয়ে দিতে আর কি। চামেলি বেগম আর কোনো সন্দেহ করলেন না। ইদানিং মেয়ে ভালোই পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তবে হয়তো তাই নির্ময় আসার পরপরই তাকে পড়া দেখিয়ে দিতে বলেছে, কারণ নির্ময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। হ্যাঙ্গান হাসলেন চামেলি বেগম।
নির্ময়ের দিকে তাকিয়ে বললেন, চৈত্রী ওর রুমেই আছে, যাও তুমি, আমি বরং তোমার জন্য একটু চা করি। কথাটা বলে রান্নাঘরের দিকে প্রস্থান করলেন চামেলি বেগম। নির্ময় লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চৈত্রীর রুমের দিকে। চৈত্রীর রুমের দরজার সামনে দাঁড়াতে দেখা মিলল মেয়েটার। সেখানে থমকে দাঁড়ালো নির্ময়। তীব্র খরায় যেমন এক পশলা বৃষ্টি প্রশান্তির হাওয়ায় বয়ে দেয় প্রকৃতিতে, তেমনি এতদিন পর প্রেয়সীর এইটুকু দেখাতেই যেন হৃদয়ে এক পশলা প্রশান্তি নামলো নির্ময়ের। কতদিন পর সে দেখলো তার প্রেয়সীকে। মেয়েটা পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। আচ্ছা, মেয়েটা কি শুকিয়ে গেছে আগের থেকে? মুখটা কেমন শুকনো লাগছে। নিশ্চয় মেয়েটা খাওয়া দাওয়া করে না ঠিকভাবে। একটু হাসলো নির্ময়, মৃদু কণ্ঠে বলল, শোনো মেয়ে চৈত্র মাসি, তুমি আসলেই সর্বনাশী। তুমি সর্বনাশ করেছ আমার ওই কাজল চোখা তীক্ষ্ণ চোখে, ঝড় তুলেছ আমি নামক পাথরের বুকে। আমি এখনই নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে চাইছি না চৈত্র। কেঁপে উঠল চৈত্রী। এই চিরচেনা কণ্ঠস্বর, কিন্তু জানালা তো আটকানো, তাহলে কোথা থেকে আসছে এই কণ্ঠস্বর? চমকে উঠে দাঁড়ালো চৈত্রী। পেছনে ঘুরে তাকাতেই চোখে পড়ল নির্ময়কে। চৈত্রী থমকে গেল নির্ময়। আর সেই চিরচেনা কাছের মানুষ তার প্রিয়তম। কতদিন পর মানুষটাকে নিজের সামনে থেকে দেখেছে সে। কতটা অপেক্ষার পর তাদের এ দেখা। মনের মধ্যে লুকায়িত অনুভূতিরা যেন তীব্র আন্দোলনের মধ্যে জাগ্রত হচ্ছে আবারও। ইচ্ছা করছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে নির্ময়কে। তবে নিজেকে সংযত করলো চৈত্রী। নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখলো সে নিজের ভেতর। চোখ তুলে ভালোভাবে সে তাকালো নির্ময়ের দিকে। এই কি সেই নির্ময়? চেনাই যাচ্ছে না তো। এখন আর সে হ্যাংলা পাতলা সে নির্ময় নেই। বেশ সুঠম দেহ গড়েছে তার। চেহারার উজ্জ্বলতাও আগের থেকে বেড়েছে। শক্তপোক্ত ফর্সা শরীর, সেখানে আটসাট বেঁধে রয়েছে একটা কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। সৌন্দর্য যেন উপচে পড়েছে ছেলের। এই মুহূর্তে নির্ময়কে যেন চৌধুরীর চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ মনে হচ্ছে। চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এত সুদর্শন হয়েছে কেন এই পুরুষ? পুরুষ মানুষের এত সুদর্শন হওয়া যে বারণ। চৌধুরীকে এভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নির্ময় এগিয়ে গেল তার দিকে, দাঁড়ালো তার মুখোমুখি সামনে। একটু ঝুঁকে তার কানের কাছে নিল নিজের মুখটা, অতঃপর ফিসফিস করে বলল, আমি এখনই নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে চাইছি না চৈত্র। এদিকে কথাটা বলে অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময় নিজেই। এটা সে কি বলতে কি বলে ফেলল? এমন লাগামহীন কথা তো আর মুখ থেকে কখনো বের হয়নি। তাহলে আজ কেন বের হলো? তবে কি সে এতদিন পর প্রেয়সীর দেখা পেয়ে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? তার এতদিনের তৃষ্ণার্ত হৃদয়টা পরিবর্তন ঘটাচ্ছে তার? এতদিন পর প্রেয়সীর দর্শন কি তার চরিত্রেরও পরিবর্তন ঘটিয়ে ফেলেছে? চৈত্রী বুঝল না নির্ময়ের কথার মানে। সে ভ্রু কুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে। নির্ময়ের দৃষ্টি অদ্ভুত হলো। অদ্ভুত দৃষ্টিতে চৈত্রীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো সে। চৌধুরী সে দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। অমনি চমকে উঠল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার ওড়না কোথায়? পড়তে বসার সময় যে ওড়নাটা গলা থেকে খুলে চেয়ারের সাথে ওড়নাটা ঝুলিয়ে রেখেছিল, হঠাৎ নির্ময়ের কণ্ঠস্বর শুনে সে কথা সে তো ভুলেই বসেছিল। দ্রুতই চেয়ারে ঝুলানো ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল সে। লজ্জায় দুই গাল রক্তিম আভা ধারণ করলো তার। এতক্ষণ সে নির্ময়ের সামনে এভাবে নির্লজ্জের মতো ছিল। ছি, নির্ময়ের সামনেই এমনই হওয়ার কোনো দরকার ছিল নাকি তার? আর লোকটাও বা কেমন? এমন অকপটে বলে দিল কথাটা যে সে অনিয়ন্ত্রিত হয়ে পড়তে চাইছে না। নির্ময় তো এমন ছিল না। সে ছিল লাজুক, গম্ভীর, রাগচটা। তাহলে আজ এমন একটা কথা কিভাবে বলল সে? লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে চৈত্রে। নির্ময় আলতো হাসল, বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না আর। এখন বলো তো, আমি আসার পর জানালা আটকে রুমের মধ্যে বসেছিলে কেন? দেখা করুনি কেন আমার সাথে? কপট রাগ দেখালো চৈত্রী। বলল, আপনার সাথে কেন দেখা করব? কি হন আপনি আমার? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৌত্রীর পানে, বলল, নিজের কাছে নিজে প্রশ্ন করো, আমি তোমার কে হই? পারবো না। তবে কাছে এসো, আমি বুঝিয়ে দিই। চৌত্রী চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে, অতঃপর বলল, ছি ছি নির্ময় ভাই, কী সব বলছেন? আপনি কি এইসব শিখে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে? নির্ময় একটু এগিয়ে গেল চৌত্রীর দিকে। চৌত্রী মাথায় একটা টোকা দিয়ে বলল, তুমি তো বড্ড খারাপ হয়ে গেছো চৈত্র। তোমার মাথায় দেখি উল্টাপাল্টা চিন্তাও আসা শুরু করে দিয়েছে। আমি তোমাকে কাছে আসতে বলেছি মানে কি, আমার সাথে মিশে যেতে বলেছি নাকি?
আমি তোমাকে কাছে আসতে বলেছি, মানে একটু আমার দিকে এগিয়ে আসতে বলেছি। চৌধুরীর কথায় নিজে থতমত খেয়ে গেল চৌধুরী। তবুও হেরে গেলে চলবে না তাকে। নির্ময়ের কথার উপর তাকে কথা বলতেই হবে। এই নির্দয় নির্মমের কাছে তো কোনোভাবেই নিজেকে দুর্বল প্রমাণ করা যাবে না। আমতা আমতা শুরু করলো চৌধুরী। বলল, ওই একই হলো, কাছে আসার কথা বলেছেন তো আপনি। একটু হাসলো নির্ময়, একটু ঝুঁকে স্মিত কণ্ঠে বলল, তবে তুমি যদি কাছে আসতে চাও, মিশে যেতে চাও, আমাকে দুই একবার জড়িয়ে ধরতে চাও, ধরতে পারো, আমি মাইন্ড করব না একদম। বিষয়ে হা হয়ে গেল চৌধুরী। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নির্ময়ের দিকে। এ কোন নির্ময়কে দেখছে সে? 4 মাস আগে নির্ময় আর এখনকার নির্ময়ের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। আগে নির্ময় তো এমন ঠোঁটকাটা বদ লুজু টাইপের ছিল না। শারীরিক কাঠামোর সাথে সাথে কি এই লোকের চরিত্রেরও পরিবর্তন ঘটেছে নাকি? চৌধুরী অবাক হলো, অবাক কণ্ঠে শুধালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঠোঁটকাটা লুচু হওয়ার শিক্ষা দেয় নির্ময় ভাই? ভ্রু কুচকালো নির্ময়। বলল, মানে? না মানে আপনি তো আগে এমন ঠোঁটকাটা লুচু ছিলেন না, হঠাৎ কি হলো আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এইসবই শেখায় নাকি এখন? মৃদু হাসলো নির্ময়। বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখায়নি, তবে তুমি শিখিয়েছো। তোমার সাথে দূরত্বটা আমাকে শিখিয়েছে কিভাবে তোমার কাছে আসতে হবে। তুমি আমার থেকে দূরে থেকেও প্রতিটি ক্ষণে ক্ষণে ছিলে আমার সাথে, আমার কল্পনায়। আমি প্রতিটি অবসরে আমার কল্পনায় তোমার সাথে খুনসুটিতে মেতে উঠেছি এই 4 মাস। তোমার সাথে খুনসুটিগুলোই আমার দূরত্ব কমিয়েছে, এনেছে খুব কাছে। আমার ভেতরকার ইতস্তত বোধ কমিয়ে তোমার সামনে এভাবে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। যদিও আমার এই পরিবর্তন শুধুমাত্র তোমার জন্য, আর তোমাদের সীমাবদ্ধ। চৌধুরী বুঝলো না কিছুই, শুধুমাত্র ফ্যাল করে তাকিয়ে রইল নির্ময়ের পানে। নির্ময় আর কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু পারল না। তার আগে ট্রে হাতে রুমে প্রবেশ করলো চামেলি বেগম। রুমে ঢুকে এসে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে গলা ছাড়লেন। বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমার মেয়েটাও হয়েছে একটা আস্ত গরু, কিছুই বুঝে না। কোথায় তুমি পড়া দেখিয়ে দিতে এসেছো, তোমাকে বসাবে তা নয় দাঁড় করিয়ে রেখেছি। সৌজন্যমূলক হাসলো নির্ময়। বলল, সমস্যা নেই কাকি, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। নির্ময় চৌধুরী বিছানার উপর বসলো। চামেলি বেগম ট্রেতে করে ইফতারে কিছু আইটেম দিল নির্ময়ের সামনে। অতঃপর বলল, তুমি খাও বাবা, আমি আসছি। রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। নির্ময় নিঃশব্দে খেতে শুরু করলো। এই প্রথম সে হবু শ্বশুর বাড়িতে এসেছে। যদি খেয়ে না যায় বিষয়টা খারাপ দেখাবে। তার উপর না খেয়ে গেলে বউ যদি আবার রাগ করে। চৈত্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। নির্ময় খেতে খেতে তাকালো চৈত্রের দিকে, চোখ ছোট ছোট করে বলল, ওভাবে তাকিয়ে আমার খাবারের দিকে নজর দিও না চৈত্র, আমার পেট ব্যথা হবে। চোখ দুটো বড় বড় হয়ে গেল চৌধুরীর। নির্ময়ের দিক থেকে মুখ ঘুরে নিল সে। বলল, মোটেই আমি আপনার খাবারে নজর দিচ্ছি না নির্ময় ভাই। তাহলে ওভাবে তাকিয়ে কি দেখছিলে? চৌধুরী যেন এতক্ষণে তার মনের ভেতর থাকা প্রশ্নগুলো প্রকাশ করার একটু সুযোগ পেল। নির্ময়ের দিকে একটু এগিয়ে গেল সে। বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোন গুদামের চাল খেয়ে এত মোটা হয়েছেন নির্ময় ভাই? খাবার মুখে নিয়ে কেসে উঠল নির্ময়। নিজেকে সামলে ব্রু কুচকে সে তাকালো চৌধুরীর পানে। বলল, মানে? মানে মাত্র 4 মাসে ঢাকা গিয়ে শুকনার পাটকাঠি দিয়ে কিভাবে ড্রাম হয়ে ফিরলেন নির্ময় ভাই? আপনার এই ড্রাম হওয়ার পেছনে রহস্য কি? কথাটা বলে একটু থামলো চৌধুরী, ভাবলো কিছু একটা। অতঃপর বলল, শুনেছি আপনাদের হলে নাকি ময়লা পানির মতো বিখ্যাত ডাল খাওয়ায়। ওই ডাল খেয়ে কি আপনি এমন ফুলে ফেপে উঠেছেন নির্ময় ভাই? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। সন্দেহান কণ্ঠে বলল, আমাদের হলের ডাল যে ময়লা পানির মতো বিখ্যাত, এ কথা তুমি কিভাবে জানলে? চৌধুরী হাসলো দেত গেলিয়ে। বলল, তাহলে ঠিক বলেছি। বলেন নির্ময় ভাই, আপনি আপনাদের হলের ডালের গুণেই ফুলে ফেপে উঠেছেন একদম, তাই না? নির্ময় সরু দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। চৌধুরী মুখ বাঁকালো।
বলল, শোনেন নির্ময় ভাই, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হলের ডালই বাংলাদেশ ব্যাপী বিখ্যাত। এই ডালের গুণ সম্পর্কে সবাই কম বেশি অবগত। সেখান থেকে আমি জানি। নির্ময় আর কথা বাড়ালো না। চৈত্রীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আবার খাওয়ায় মনোযোগ দিল। চৈত্রী এবার এগিয়ে গিয়ে নির্ময় থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো বিছানায়। নির্ময়ের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি রুচি ট্যাবলেট খেয়েছেন নির্ময় ভাই? নির্ময় পিছ থেকে একটা আলুর চপ হাতে নিয়ে তুলতুলে বলল, কেন? না, তখন থেকে দেখছি শুধু খেয়েই যাচ্ছেন। মনে হচ্ছে পেটের মধ্যে বড় সড়ো একটা ড্রাম ভরে রেখেছেন। তুলতে তুলতে বলল। আলুর চপটা মুখে দেওয়ার জন্য কেবলই মুখটা হা করেছিল নির্ময়, কিন্তু চৌধুরীর কথা শুনে থেমে গেল সে। ব্রো কুচকে থমথমে কণ্ঠে বলল, আমার খাওয়ার দিকে তোমার এত বদনজর কেন চৈত্র? চৌধুরী মুখ বাঁকালো সে। মোটেই আপনার খাবারের দিকে আমি নজর দিইনি। আমার নজর তো আপনার ফুলে ফেপে ওঠা শরীরের দিকে নির্ময় ভাই। কথাটা সম্পূর্ণ না হতে লাফে উঠে দাঁড়ালো নির্ময়। 2 হাত দিয়ে নিজের দেহ ঢেকে বলল, ছি ছি চৈত্র, তোমার নজর এত খারাপ? শেষে কিনা তুমি মেয়ে হয়ে একটা ছেলের দেহের দিকে নজর দাও? একটু লজ্জাও করে না তোমার? ছি চৈত্র, ছি। হতবাক চৌধুরী। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? এই সেই নির্ময় তো, যে কিনা গম্ভীর, রকচটা, একগুঁয়ে ছিল, নাকি ঢাকা গিয়ে আবার কারো সাথে পাল্টে এসেছে? চৌধুরীর সন্দেহ লাগছে বেশ। কিন্তু সত্যি বলতে চৌধুরী তো ওটা বোঝাতে চায়নি যেটা নির্ময় বলেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৌধুরী। নির্ময় সামনে দাঁড়িয়ে বোঝানোর সুরে বলল, দেখুন, আপনি ভুল ভাবছেন। আমি ওটা বলতে চাইনি যেটা আপনি বুঝেছেন। হাত উঠিয়ে চৌধুরীকে থামিয়ে দিল নির্ময়। কাতর কণ্ঠে বলল, তোমাদের বাসায় তো আবার আসা যাবে না মেয়ে। ছি ছি, তুমি কিনা শেষ পর্যন্ত আমার দেহের দিকে নজর দিচ্ছ? আমার তো বলতেই লজ্জা করছে। ছুটে গেল চৌধুরী। কপট রাগ দেখিয়ে বলল, নির্ময় ভাই, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আমি ওটা বলিনি যেটা আপনি ভেবেছেন। মুখ বাগালো নির্ময়। বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। লজ্জাহীন নারীর মতো আমার দেহের দিকে নজর দিচ্ছ, আবার বড় বড় কথা বলছো। তোমার একটু লজ্জাও করছে না চৈত্র? কথাটা বলে চৌধুরীর দিকে একটু এগিয়ে গেল নির্ময়। দুষ্ট হেসে বলল, তবে আমি কিন্তু একটু মাইন্ড করিনি। এরপর নজর দেওয়ার আগে আমাকে বলবে, আমি ঠিকঠাকভাবে দাঁড়াবো বা বসবো, যাতে আমার দিকে তোমার নজর দিতে সমস্যা না হয়। চৌধুরীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আছে নির্ময়কে দেখে যেন অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। এই সে লাজুক নির্ময় ভাই তো ঢাকা গিয়ে এত পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই ঢাকা গিয়ে অনেক মেয়েদের সাথে মিশেছে, অনেক মেয়ে বন্ধু বানিয়েছে, আর তাদের সাথে মিশে মিশে এতটা নির্লজ্জ ঠোঁটকাটা লাগামহীন হয়ে উঠেছে নির্ময়। ফসে উঠল চৌধুরী। তাকে অপেক্ষা করতে বলে শহরে গিয়ে এই লোক অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারে? এত বড় বদপুরুষ সে। রেগে মেগে নির্ময় কলার চেপে ধরল চৌধুরী। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে অপেক্ষা করতে বলে ঢাকা গিয়ে কয়টা মেয়ের সাথে লাইন মেরেছেন আপনি? এত বড় বদপুরুষ সে? রেগে মেগে নির্ময় কলা চেপে ধরল চৌধুরী। দাঁতে দাঁত চেপে বলল। নির্ময় হাসল। নিজের ডান হাত উঁচিয়ে আঙুলের দিকে তাকিয়ে কর গুনতে শুরু করলো সে। 1, 2, 3, 4। একটু থামল নির্ময়। ব্রুযুগল একত্র করে ভাবুক ভঙ্গিতে বলল, অগণিত। ছলছল করে উঠল চৌধুরীর নেত্র যুগল। যার জন্য সে এত কিছু করেছে সে কিনা শহরে গিয়ে তাদের ভুলে বসেছে। মত্ত হয়েছে অন্য নারীদের বন্ধুত্ব নামক বেড়াজালে, যে পড়াশোনা কোনো কালেই ভালো লাগতো না। চৌধুরীর এই পড়াশোনার সাথেও সে সই পাতিয়েছে শুধুমাত্র নির্ময়কে পাওয়ার আশায়, নিজেকে নির্ময় যোগ্য করে তোলার জন্য। আর সেই পুরুষ কিনা তাকে অপেক্ষা করতে বলে শহরে মেয়েদের সাথে রং তামাশায় মেতেছে। নির্ময় কলা ছেড়ে দিল চৈত্রী। কোনো কথা না বলে ছলছল নয়নে সেই বেরিয়ে যেতে উদ্যত হলো রুম থেকে। তৎক্ষণাৎ পেছন থেকে তারা হাত টেনে ধরল নির্ময়। বলল, কোথায় যাচ্ছ? ফুঁসে উঠে চৈত্রী হাত ছিটা মেরে বলল, হাত ছাড়ুন। আপনি আমার হাত কেন ধরেছেন? এতদিন ঢাকা গিয়ে শহরের বাতাস গায়ে লাগিয়ে যাদের নিয়ে ঘুরেছেন তাদের হাত ধরুন গিয়ে যান। নির্ময় হাত ছাড়ল না চৈত্রীর, বরং আরো শক্ত করে ধরে টেনে নিয়ে এলো তার দিকে। চৈত্রী মুখ ঘুরে তাকিয়ে রয়েছে অন্যদিকে। নির্ময় তাকালো সেদিকে।
বলল, আমার দিকে ফিরে তাকাও। চৌধুরী তাকালো না, মুখ ফুলিয়ে রেখেছে সে। নির্ময় হাসলো একটু, আলতোভাবে হাত রাখলো চৌধুরীর গালে। কেঁপে উঠল চৌধুরী। কতদিন পর এই স্পর্শ তার অঙ্গে। শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। শিহরণ জাগছে তার হৃদয়ে। তবে সে আজ আর কোনো সাড়া দিল না নিজের হৃদয়ের অনুভূতিটাকে। দমিয়ে রাখলো নিজেকে, ফিরে তাকালো না নির্ময়ের দিকে। নির্ময় এবার হাত শক্ত করলো। শক্ত করে চৌধুরী মুখ টেনে তার দিকে ফেরালো। জ্বলে উঠল চৌধুরী, ঝাঁঝালো কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? এভাবে ছোঁয়াছুঁই কি এটা কি কোন ধরনের স্বভাব আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি এগুলোই শিখে এসেছেন আপনি? ঠোঁট প্রসারিত করে হাসলো নির্ময়। আর একটু গভীর হলো চৌধুরীর সাথে। নিজের দুই হাতে মধ্যে আলতোভাবে সে ধরল চৌধুরীর নরম গাল দুটো। আদুরে কণ্ঠে বলল, রাগ করেছো চৈত্র? না। তবে মুখ ফুলিয়ে রেখেছো কেন? আমার মুখ, আমার ইচ্ছে। তুমি এতটা ঝগড়ুটে কবে থেকে ওরে চৈত্র? চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। বলল, এখন তো আমার কত কিছুই ভালো লাগবে না। ঝগড়ুটে মনে হবে, খারাপ মনে হবে। নতুন নারীর গন্ধ পেয়েছেন কি না? হাসলো নির্ময়। বলল, তারপর? চৌধুরী নির্ময়ের দিকে নিজেকে ছাড়ানোর জন্য তৎপর হয়ে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন, এভাবে কেন ধরে রেখেছেন? বাজে খারাপ পুরুষ একটা। আমাকে অপেক্ষা করতে বলে শহরে গিয়ে অন্য নারী নিয়ে ঘোরে। কথাগুলো বলতে বলতে টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চৌধুরীর চক্ষু থেকে। চৌধুরীর চোখের এক ফোঁটা অশ্রুই যেন অস্থির করে তুলেছে নির্ময়কে। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে ভীষণ। নির্ময় আর চুপ রইল না এবার। একটু ঝুঁকে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো চৌধুরীর ললাটে। মৃদু কণ্ঠে বলল, আমার জীবনে তুমি, আমার মা, আমার বোন ব্যতীত অন্য কোনো নারীর অস্তিত্ব নেই, হোক সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক। চৈত্র চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় আবারও ঠোঁট ছোঁয়ালো চৌধুরীর ললাটে। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জানালাটা খুলে রেখো। মুখ বাঁকালো চৌধুরী। এতক্ষণ তার সাথে ফাজলামি করে তাকে কাঁদিয়ে এখন বলছে জানালাটা খুলে রেখো। কপট রাগ দেখালো চৌধুরী। শক্ত কণ্ঠে বলল, খুলবো না। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৌধুরীর দিকে। রাশ ভারী কণ্ঠে বলল, কি বললে তুমি? খুলবে না জানালাটা? না, খুলবো না। কি করবেন আপনি? কানের নিচে ঠাস ঠাস করে। এটুকু বলে একটু থামলো নির্ময়। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, গোটা কয়েক চুমু খাবো। গোল গোল চোখে নির্ময়ের দিকে তাকালো চৌধুরী। নির্ময় একটু হেসে ছেড়ে দিল তাকে। অতঃপর নিঃশব্দে পা বাড়ালো দরজার দিকে। কিন্তু দরজার কাছে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালো নির্ময়। আবার ফিরে এলো রুমের ভেতর। চৌধুরীর দিকে একবার তাকিয়ে তখনকার ফেলে রাখা অবহেলিত আলুর চাপটা হাতে নিল। চৌধুরীর দিকে তাকিয়ে বলল, জানালাটা খুলে রেখো কিন্তু। অতঃপর আলুর চপটা মুখ পুড়তে পুড়তে বেরিয়ে এলো নির্ময়। চৌধুরী বলল না কিছুই। সে শুধু গোল গোল চোখে অবলোকন করলো নির্ময়ের কার্যকলাপ। একটা মানুষ পরিবর্তন হতে পারে স্বাভাবিক বিষয়, কিন্তু তাই বলে এত পরিবর্তন? সন্ধ্যা পেরিয়েছে। চারদিক ঝলমট করে আলো ছড়াচ্ছে কৃত্রিম আলোক রশ্মি। প্রতিদিনের তুলনায় আজ যেন চারদিকে একটু বেশি জাঁকজমকপূর্ণ। অবশ্য আজ জাঁকজমক থাকাটা স্বাভাবিক। চাঁদ রাজ্যে আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে। চারদিকে যেন খুশির জোয়ার বয়ে যাচ্ছে। বাজে পটকা ফাটানোর শব্দ ভেসে আসছে চারদিক থেকে। চৈত্রী বিরস মুখে বসে আছে নির্ময়ের দিকে ড্রয়িং রুমে, কিন্তু নির্ময়ের দেখা নেই কোথাও। ছেলেটা গেল কোথায়? আজ সারাদিন ছেলেটার দেখা পাওয়া যায়নি একবারও। চৈত্রী একটু পরপর ঝুঁকি ঝুঁকি মারছে নির্ময়ের রুমের দিকে, কিন্তু তার দেখা নেই। তবে কি বাড়িতে সেই নির্ময়? যদিও সে নিহার কাছে মেহেদি দেওয়ার অজুহাতে এ বাড়িতে এসেছিল, মেহেদি দেওয়াও শেষ এখন। আর বসেও থাকা যাচ্ছে না। রাতও বাড়ছে বেশ। পরে আবার কে কি মনে করবে? বসার আসন ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী। শেষ একবার নির্ময় রুমের দিকে তাকিয়ে দুই হাত ভর্তি মেহেদি নিয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে। রাত বেড়েছে বেশ। সন্ধ্যার থেকে অন্ধকারটা কিছুটা গাঢ় হয়েছে। আশেপাশে বেশ নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। চৈত্রী শুয়ে আছে বিছানায়। ঘুম আসছে না তার। আসবে কিভাবে? তার প্রিয় মানুষটার সাথে আজ সারাদিন তো একটা বারও দেখা হলো না। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল ছেলেটা? চৌধুরী ভাবছে নির্ময়ের কথা।
আর বিছানা এপাশ ওপাশ করছে। হঠাৎই তার কানে ভাসে এলো কালো মৃদু কণ্ঠের ডাক। কান খাড়া করলো চৌধুরী। ওই তো নির্ময় তাকে ডাকছে। যাক, অবশেষে দেখা পাওয়া যাবে ওই নির্মম হৃদয় নির্ময়ের। ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল চৌধুরীর। বিছানার উপরে অযত্নে ফেলে রাখা ওড়নাটা তুলে দ্রুতই গায়ে জড়ালো সে। খাট থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো জানালার কাছে। নিজেকে একটু ঠিক করে আলতো হাতে সে খুলল জানালাটা। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল ওপাশে দাঁড়ালো নির্ময়ের হাস্যোজ্জ্বল মুখশ্রী। চৌধুরীকে জানালা খুলতে দেখে আর সময় ব্যয় করল না নির্ময়। জানালা থেকে এদিক ওদিক তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, বাইরে এসো। চৈত্র আর কথা বাড়ালো না বেশি, ছোট করে বলল, আচ্ছা। খানিক সময় বাদে দুজনে চলে এলো বাইরে। তাদের ঘরের সামনে যদিও নির্ময় আগে এসেছে। নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই সেদিকে এগিয়ে গেল চৈত্রী। নম্র কণ্ঠে বলল, ডেকেছেন কেন নির্ময় ভাই? ব্রজগল কুচকে ফেলল নির্ময়, যেন সে বিরক্ত হয় ভীষণ। চোখে মুখে বিরক্তকর আভা ফুটিয়ে তুলেই সে চৈত্রীকে বলল, তোমাকে না কতবার বলেছি ভাই বলবে না আমাকে। হয় শুধু নির্ময় বলে ডাকো, নয়তো কিছুই বলার দরকার নেই। এই কেমন কথা নির্ময় ভাই? আর আমিও তো আপনাকে আগেই বলেছি আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না। তাহলে ডেকো না। না ডেকে থাকা যায় আপনাকে? নির্ময় দৃষ্টি শীতল হলো, তবে সে আর এ বিষয়ে বলল না কিছুই। দেখা গেল সে কিছু বলল আর এই মেয়ে প্রতি কথায় কথায় তাকে ভাই ভাই বলে হার্ট অ্যাটাক করিয়ে দিল। তাই এ বিষয়ে এখন নিশ্চুপ থাকাই ভালো। সময়টা ভালো এখন। এই সময়টা এই ভাইয়া ভাইয়া নিয়ে ঝগড়া করে সে নষ্ট করতে চায় না। সকল ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে নিজের ট্রাউজারের পকেটে হাত গলিয়ে নিল নির্ময়। বের করে আনলো 2 মুঠো চুড়ি আর ছোট একটা কাজল। চৌধুরী কথা বলল একটু, সে শুধু অবাক দৃষ্টিতে অবলোকন করে চলেছে নির্ময়কে, নতুন নির্ময়কে। নির্ময় তার হাতে থাকা সে 2 মুঠো চুড়ি আর কাজলটা এগিয়ে দিল চৌধুরীর দিকে। মৃদু কণ্ঠে বলল, লাল শাড়ি জড়িয়ে টুকটুকে লাল চুড়িতে তোমার হাত দুটো রাঙিয়ে কোনো এক কাক ডাকা শিশির সিক্ত ভরে কৃষ্ণ কালো কাজলে তোমার নয়ন জোড়া সাজিয়ে তুমি এসো প্রিয়তমা আমার শহরে, আমি মুগ্ধ নয়নে শুধু দেখিব তোমারে। চৌধুরী নিঃশব্দে হাত বাড়িয়ে নিল চুড়িগুলো আর ছোট কাজলটা প্রিয় মানুষটার কাছ থেকে। তাই এ তার প্রথম উপহার পাওয়া। হৃদয়ে যেন খুশির জোয়ার বয়ে যাচ্ছে তার। মন প্রাণ যেন শীতল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। দুটো মানুষ যাদের সম্পর্কের কোনো নাম নেই, কখনো একে অপরকে ভালো হয়নি ভালোবাসা, কখনো একে অপরকে বলা হয়নি ভালোবাসি, তবুও তারা একে অপরকে ভালোবাসে প্রচণ্ড। একে অপরের জন্য ছটফট করে প্রতি মুহূর্তে। আচ্ছা, ভালোবাসা বোঝাতে কি ভালোবাসা শব্দটির প্রয়োজন আছে কি কোনো? ভালোবাসা তো অনুভূতি। একে অপরকে যদি অনুভবই করতে না পারি, তবে সেখানে কি আদৌ ভালোবাসা নামক এক বিস্তর অনুভূতির শব্দের কোনো স্থান রয়েছে? চৌধুরী চুড়িগুলো হাতে নিয়েই পড়তে শুরু করলো নিজের হাতে, কিন্তু তাকে বাধা দিল নির্ময়। বাধা দিয়ে বলল, এখন পড়ছো কেন? বলেছি না, লাল শাড়ি জড়িয়ে লাল চুড়িতে হাত রাঙিয়ে কৃষ্ণ কালো কাজলে চোখ রাঙিয়ে কোনো এক কাক ডাকা শিশির সিক্ত ভরে তুমি এসো আমার শহরে। আপাতত এই রাতের অন্ধকারে সেই সময় আসেনি চৈত্র। চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের দিকে, কপট রাগ দেখিয়ে বলল, যদি নাই পড়তে পারি তবে দিলেন কেন এগুলো? নির্ময় আলতোভাবে ধরল চৌধুরীর হাত জোড়া, মৃদু কণ্ঠে বলল, এইগুলো দেখে প্রতি মুহূর্তে যাতে আমাকে মনে করতে পারো তাই দিয়েছি। ঈদের ছুটি শেষ হতেই আমাকে আবারও পাড়ি জমাতে হবে ঢাকায়। তখন আমার দেয়া এই ছোট্ট উপহারগুলো তুমি দেখবে আর আমাকে মনে করবে। তবে মনে রেখো, আমি কিন্তু এগুলো পড়ার অনুমতি দেইনি। চৌধুরীর মনটা খারাপ হয়ে গেল। হাসতে নাচতে আবার চলেও যাবে। আগে তো তবু তাদের মধ্যকার সম্পর্কটা এতদূর গড়ায়নি যতদূর দূরে নির্ময় এবার এসে নিয়ে গেছে। যদিও এখনও তাদের সম্পর্কটার নাম পায়নি কোনো, নামহীন এক অনুভূতিময় সম্পর্ক তাদের। তবে এবারের মতো মায়া এত আকুলতা দুজনের সাথে কাটানোর সময়গুলো সে কিভাবে ভুলবে? এত সব ভুলে সে কি পারবে থাকতে? রাতের আধার কেটে আকাশের এক কোণে সূর্যটা উকি দিয়েছে মাত্র। পাখিদের কিচিরমিচির ধ্বনি শোনা যাচ্ছে কিছুটা, হয়তো তার চারদিক থেকে মানবদের জানান দিচ্ছে সকাল হয়েছে, উঠে পড়ো। আজ চারদিকে উৎসব মুখর, আমেজটা একটু বেশি। ঈদ বলে কথা, আমেজ তো থাকবেই। কিন্তু চৌধুরী এখনো ঘুমাচ্ছে।
কিন্তু চৌধুরী এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। চামেলি বেগম আর চঞ্চল এসে 2-3 বার ডেকে গেছে চৌধুরীকে, কিন্তু সে ওঠেনি। অবশ্য বড়দের আবার ঈদ আছে নাকি? ঈদের সে খুশি আমেজ আনন্দ আমরা হারিয়ে ফেলি বড় হওয়ার সাথে সাথে। কাল যে চৌধুরী মেহেদি পড়েছে ঈদ উপলক্ষে সেই তো ঢের। অবশ্য মেহেদি পড়াটা ছিল শুধুমাত্র নির্ময়কে দেখার বাহানা মাত্র, যদিও দেখতে পারেনি তাকে। চৌধুরী আর আধঘুমের মধ্যেই শুনল তাকে নিচু স্বরে ডাকছে কেউ। এই যে নির্ময় ছাড়া আর কেউ নয় তা সে জানে। এই কয়দিন এই ডাকের সাথে সে পরিচিত। যখন তখন জানালার কাছে এসে হুট করে এভাবে নিচু স্বরে ডাকে নির্ময়। বিছানা চোখ বন্ধ রেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল চৌধুরী। কাল রাতে এই নির্ময় নামক ব্যক্তির জন্য ঘুমাতে পারেনি সে। প্রায় শেষ রাত পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিল বাইরে। বলেনি কিছু, শুধু দাঁড় করিয়ে রেখে ফ্যাল করে তাকিয়েছিল চৌধুরীর পানে। চৌধুরীর অস্বস্তি হচ্ছিল ভীষণ। কোনো পুরুষ যদি কোনো নারীকে তার সামনে দাঁড় করিয়ে রেখে ফ্যাল করে তাকিয়ে থাকে তবে অস্বস্তিতে তা হওয়া তো স্বাভাবিক। সে বারবার বলেছিল সে ঘরের ভেতর যাবে, ঘুম পাচ্ছে, কিন্তু নির্ময় শুনল না কোনো কথা। সে দাঁড় করিয়ে রেখেছিল তার সামনে। নির্ময় ডাক শুনে উঠল সে চৌধুরী। তার ঘুম পাচ্ছে ভীষণ। এদিকে নির্ময় ডেকেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। শেষে এক প্রকার বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৌধুরী। বিছানার উপর ফেলে রাখা ওড়নাটা কোনো রকম গায়ে জড়িয়ে ঢুলতে সে এগিয়ে গেল জানালার দিকে। হাত বাড়িয়ে খুলল জানালাটা। সামনের দিকে তাকাতেই এতক্ষণে যেন ঘুম যেন উবে গেল চৌধুরীর। নির্ময় হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে। কালো রঙের একটা পাঞ্জাবি আটশাট বেঁধে রয়েছে নির্ময়ের শক্তপোক্ত শরীরের উজ্জ্বল রঙা গায়ের রঙে যেন কালো বর্ণটা ফুটে উঠেছে বেশ। সদ্য ভেজা চুলগুলো ঠেলে রেখেছে পেছনের দিকে। হাতে আবার কালো বেল্টের একটা ঘড়িও দিয়েছে। চৌধুরীর হৃদযন্ত্রটা যেন লাফিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। দ্রুত 2 হাত উঁচিয়ে নিজের বুকের বাম দিকটা চেপে ধরল চৌধুরী। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি আর কখনো কারো পোশাকে আমার সামনে আসবেন না নির্ময় ভাই। ভ্রু কুচকলা নির্মম বলল, কেন? আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠোঁট প্রসারিত করলো নির্ময়, বলল, তাহলে দেখছি মাঝে মাঝে তোমার হার্ট অ্যাটাকের কাজটা করতে হয়। চৌধুরী চোখ তুলে তাকালো নির্ময়ের পানে, বলল, মোটেই না। নির্ময় হাসলো একটু, নরম কণ্ঠে বলল, ঈদ মোবারক। চৌধুরী একটু হেসে জবাব দিল, ঈদ মোবারক। নির্ময় ছোট ছোট করে একবার পর্যবেক্ষণ করলো চৌধুরীকে, অতঃপর বলল, 4 রাস্তার মোড়ে আজ ভিক্ষা করার ফোন দিয়ে আসছো নাকি? চৌধুরী ভ্রু কুচকালো, বলল, মানে তোমার এই শ্রী কেন? ঘুমিয়েছিলে নাকি? আচ্ছা, ঘুমিয়েছিলে নাকি হাল চাষ করতে গিয়েছিলে? চুলগুলো এলোমেলো হয়ে ফকিরের মতো দেখাচ্ছে। চোখ দুটো ফুলে গোল গোল আলু হয়ে আছে। মুখে তেল চিটচিটে ভাব, যেন মনে হচ্ছে 12 বছর ধরে মুখ ধোনি। শরীরের জামা কাপড়ও ফকিন্নির মতো কুচকে আছে। কথাগুলো শেষ হতে না হতেই যেন তীব্র রাগে ফেটে পড়ল চৌধুরী। সব গল্প, উপন্যাস কিংবা নাটক, সিনেমায় দেখা যায় নায়ক নায়িকার ঘুমন্ত মুখশ্রী দেখলে পাগল হয়ে যায়। তাদের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে প্রেমে পড়ে যায়। ফোলা ফোলা চোখ মুখ, তেল চিটচিটে মুখশ্রী নায়কের মুখে ঝড় তোলায়। আর এই নির্মম ব্যক্তি কিনা তাকে ভিক্ষুকের সাথে তুলনা করলো, ফকিন্নি বলল তাকে, আবার ফোলা ফোলা চোখ দুটোকে আলুর সাথে তুলনা করলো। চৌধুরী ফুঁসে উঠল আরো, ফোঁস করতে করতে বলল, আপনি আমার সাথে একদম কথা বলবেন না। নির্মম নির্দয় নির্ময় কোথাকার। নির্মম মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু বলতে আর পারল না। তার আগেই ঠাস করে জানালাটা বন্ধ করে দিল চৌধুরী। ভ্যাবা চাকা খেয়ে গেল নির্ময়। এত রেগে কেন গেল মেয়েটা? সে তো সত্যিই বলেছিল, এখন কি সত্যি কথা বলাও দোষ? এজন্যে মানুষ বলে সত্য কথার ভাত নেই। জানালাটা বন্ধ করেই চৌধুরী জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে আছে এমন সাজি দিবে না ওই হৃদয় নির্ময়ের মুখে একদম ঝামা ঘষে দিবে। খারাপ লোক একটা। ঈদের দিন কই ওর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয়, সকাল সকাল শুরু করলো আজে বাজে কথা। কি বললো ও? নাকি 12 বছরের মুগ্ধ না, ওর চোখ আলুর মতো। ওকে দেখতে ফকিন্নির মতো লাগছে। বদলোক একটা। আজ দেখিয়ে ছাড়বে লোককে, একদম উচিত শিক্ষা দিবে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালে প্রহর কাটেনি। বাড়ির পুরুষ যারা আছে সবাই নামাজে গিয়েছে, এখনো ফিরেনি। চৌধুরী সেজেগুজে নিহার কাছে এসে বসে আছে তাকে নিয়ে ঘুরতে যাবে বলে। শাড়ি পরেছে আজ যে,
ঈদের জামা রেখে মায়ের আলমারি খুলে নির্ময়ের সাথে মিলিয়ে কালচে রঙের শাড়ি জড়িয়েছে শরীরে, সাথে 2 হাতে ভর্তি চুড়ি, চোখে মোটা করে কাজল টানা, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চুলগুলো খুলে রেখেছে। এতেই যেন ভীষণ সুন্দর লাগছে তাকে। উজ্জ্বল শ্যাম বর্ণা মুখশ্রী যেন মায়াবী রূপ ধারণ করেছে। যদিও সে তেমন কোনো সাজগোজ কখনো করে না, শাড়ি পরা তো দূরের কথা। আজ সাজটা শুধুমাত্র নির্ময়ের জন্য। চৌধুরী সেজে গুছিয়ে নিহার রুমে বসেছিল। নেহা নিজেও সাজছে, চৌধুরীর দেখা দেখি সেও শাড়ি পরেছে। যেহেতু চৌধুরী এলো ঘুরতে যাবে বলে নিহাও সায় জানালো তার কথায়। এমনি তো তেমন একটা ঘুরতে যাওয়া হয় না, তাও এই উপলক্ষে হবে। নিহার সাজগোজের মধ্যেই রুমে ঢুকলো মুনিয়া বেগম। চৌধুরীকে দেখে যেন সে অবাক হলেন। অবাক করা মুখশ্রুতে এগিয়ে গেলেন চৌধুরীর দিকে, বললেন, এ কে? আমাদের চৈতি নাকি? চৌধুরী লজ্জা পেল একটু। লাজুক ভঙ্গিতে থাকা মাথা নাড়িয়ে সে জানালো সে চৌধুরী। একগাল হাসলেন মুনিরা বেগম, বললেন, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোকে। শাড়ি পরে যেন একদম বউ বউ লাগছে। চৌধুরী লজ্জা পেল আরো, লজ্জায় মাথা নিচু করে রেখেছে। মুনিয়া বেগম আরো কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে চৌধুরীকে তাড়া দিল নেহা। বলল, চলো ঘুরে আসি, আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে। আরে চঞ্চল ভাই, আপনারা যে, ধন্যবাদ।